আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ। অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় অংশে 10 কিলোমিটার যানজট। জামাতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, নূর। বাংলাদেশে $2 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব আমিরাতের। ঢাকাসহ 17 জেলায় ঝড় বৃষ্টির শঙ্কা। আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। কাতারে মার্কিন ঘাঁটি খালি করল যুক্তরাষ্ট্র, মিলল স্যাটেলাইট প্রমাণ। গভীর রাতে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন শহরে বিস্ফোরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এ অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বৈঠকে আইএলও মহাপরিচালক আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের জন্য দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোটটি সাংবিধানিক ছিল না, বরং একটি অবৈধ আদেশের ভিত্তিতে হয়েছিল। রাজনৈতিক সমঝোতা ছাড়া হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অধীনে একটি ছল চাতুরির গণভোট চাপিয়ে দেওয়া হয়েছিল। রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে গণ অধিকার পরিষদ আয়োজিত রক্তস্নাত জুলাই প্রেক্ষাপট, রক্তে ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই গণভোটটি সাংবিধানিক ছিল না, বরং একটি অবৈধ আদেশের ভিত্তিতে হয়েছিল। রাজনৈতিক সমঝোতা ছাড়া হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অধীনে একটি ছল চাতুরির গণভোট চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে 4টি প্রশ্নের বিপরীতে কেবল একটি হ্যাঁ বা না উত্তরের বিধান রাখা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র থেকে জানা যায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চাওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খান।
শনিবার তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান রাশেদ খান নিজেই। পোস্টে তিনি প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেন। ওই পোস্টে রাশেদ খান লিখেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে। তিনি ওই পোস্টে আরও লিখেন, আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথ চলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে এই পথ পার হতে প্রতি যানবাহনের কমপক্ষে 2 ঘন্টা সময় লাগছে। সোমবার ভোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে এই যানজটের সৃষ্টি হয়। চালক ও যাত্রীরা জানান, ভোর থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। সকাল 9টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করে। কয়েকজন বাস চালক জানান, ঢাকামুখী বেশ কয়েকটি মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এর ফলে গৌরীপুর থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে, এতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে যানবাহন পার্কিং করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হলে তরুণদের জামাতের রাজনীতি ও তাদের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত রক্তস্নাত জুলাই প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নুরুল হক নূর বলেন, দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে জামাতের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জামাতের কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, আজ তারা বাইরে সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে, কিন্তু ভেতরে ইতিবাচক আলোচনা করছে। বাইরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে, যার ফলে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সর্বোচ্চ 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি ভিত্তিক ইকুই লাইন ফিন্যান্স ও সংযুক্ত আরব আমিরাতের ফামিনাস ও ইনভেস্টমেন্ট গ্রুপ। সম্প্রতি সরকারের শীর্ষ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য, বন্দর, কৃষি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব তুলে ধরে প্রতিষ্ঠানটি। বৈঠকে প্রতিনিধি দলটি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, গুরুত্বপূর্ণ জ্বালানি সংরক্ষণের জন্য এনার্জি হাব স্থাপন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য বাল্ক ক্যারিয়ার ও কার্গো জাহাজ সংগ্রহ এবং ক্লিন ঢাকা প্রকল্পের আওতায় বৈদ্যুতিক বাস পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এছাড়া বজ্র পুনর্বাসন করে বিদ্যুৎ, সার ও বায়োগ্যাস উৎপাদন, বজ্র পানি শোধন, বন্দর ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, মৎস্য, মাংস ও কৃষিভিত্তিক ভ্যালু চেইনের উন্নয়ন এবং ডেইরি খাত আধুনিকায়নের প্রস্তাবও তুলে ধরা হয়। রাজধানী ঢাকা সহ দেশের 17 জেলায় দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। সোমবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রুদ্ধশ্বাস অপেক্ষা, একের পর এক আক্রমণ, শটের পর শট গোলেই করতে পারছিল না স্পেন।
বিশ্বকাপের ফাইনালে স্পেন যেন আর্জেন্টিনার বিপক্ষে নয়, খেলছিল শুধু এমিলিয়ানো মার্টিনেজের বিপক্ষে। কতগুলো নিশ্চিত গোলের হাত থেকে যে আর্জেন্টিনাকে বাঁচালেন তিনি। অবশেষে স্পেনের সংঘবদ্ধ আক্রমণের সামনে টিকতে পারল না আর্জেন্টিনা। 106 মিনিটে আসলো সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্র খান। ফেরান তোরেস করলেন জয়সূচক গোলটি। সেই গোলটি হয়ে গেল বিশ্বকাপের চ্যাম্পিয়ন নির্ধারক। 120 মিনিটের খেলায় আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের 90 মিনিট গোলশূন্যভাবে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গিয়ে অবশেষে জালের দেখা পায় স্পেন। বদলি হিসেবে নামা ফেরান তোরেসের দুর্দান্ত ভলি গোলে বিশ্ব চ্যাম্পিয়ন নিশ্চিত করে স্পেন। শেষ মুহূর্ত পর্যন্ত লিওনেল মেসিকে সামনে রেখে মরিয়া চেষ্টা চালিয়েও সমতায় ফিরতে পারেনি 10 জনের আর্জেন্টিনা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক উড়োজাহাজের পার্কিং এলাকা খালি করে ফেলা হয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আগে যেখানে বিভিন্ন ধরনের মার্কিন সামরিক বিমান অবস্থান করছিল, এখন সেই র্যাম্পগুলো সম্পূর্ণ ফাঁকা। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পরপরই আল উদেইদ বিমান ঘাঁটির কার্যক্রমে পরিবর্তন আনে মার্কিন বাহিনী। সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা যায়, আগে যেখানে KC-135, KC-46 আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, C-17 সামরিক পরিবহনের বিমান এবং E-3 AWS নজরদারি বিমান রাখা ছিল, সেই পার্কিং র্যাম্পগুলো এখন খালি। বিশ্লেষকদের মতে বিমানগুলো সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এতে ভবিষ্যৎ হামলার ঝুঁকি কিছুটা কমলেও সামরিক অভিযানের পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতা আরও দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। হামলার পর ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা আনাদোলু বলছে, টানা 9ম রাতের মতো ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্টার কমান্ড জানিয়েছে, সোমবার ইরানের স্থানীয় সময় রাত 2:30 থেকে নতুন দফা এই হামলা শুরু হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন মার্কিন সামরিক অভিযান শুরুর পর তাবরিজে এটি প্রথম হামলার ঘটনা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।